আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। সাথে আছে আমি মারিয়াম হাবিবা। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। ক্ষমতা হারাচ্ছেন কসাই নেতানিয়াহু, আন্তর্জাতিক মহলে বাড়ছে চাপ। ভারতকে কোণঠাসা করতে আসছে নতুন জোট, থাকছে ভারতের তিন প্রতিবেশী চীন, পাকিস্তান, আফগানিস্তান। পাকিস্তানি পানি বন্ধ হলে ভারতের পানি বন্ধ করে দেবে চীন। যুদ্ধে ভারতের বিরুদ্ধে সমর্থনের জন্য ধন্যবাদ জানাতে তুরস্ক উড়ে গেলেন খোদ পাকিস্তানের প্রধানমন্ত্রী। ইউক্রেনের ড্রোনের ছাকে আটকা পড়েছিল পুতিনের হেলিকপ্টার, অতঃপর যা ঘটল। মোদির পুরনো কৌশলে বাংলাদেশের বিরুদ্ধে ভারতের নতুন ষড়যন্ত্র। জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা, বাংলাদেশ পাচ্ছে $1 বিলিয়ন বাজেট সহায়তা, হতে পারে 5 সমঝোতা ও চুক্তি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ক্ষমতা হারাচ্ছেন কসাই নেতানিয়াহু, আন্তর্জাতিক মহলে বাড়ছে চাপ। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজার বিরুদ্ধে চলমান যুদ্ধকে শুধু নিরাপত্তাজনিত নয়, বরং নিজের রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখার যুদ্ধ হিসেবেই চালিয়ে যাচ্ছেন, এমনটাই দাবি করেছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেপ্তারি পরোয়ানা জারি, দেশ জুড়ে অভ্যন্তরীণ আন্দোলন এবং মিত্রদের ক্রমবর্ধমান চাপ, সবকিছু মিলিয়ে এক কোণায় ঠেকে গেছেন এই নেতা। আর সেই চাপ থেকে নিজেকে বাঁচাতেই রাজনৈতিক বাঁচার লড়াই পরিণত হয়েছে গাজা যুদ্ধ, যেখানে একসময় যুক্তরাজ্য, ফ্রান্স ও কানাডার মতো শক্তিশালী দেশগুলো ইসরায়েলের নির্ভরযোগ্য মিত্র ছিল। এখন তারাই নেতানিয়াহুর গাজা আগ্রাসনের বিরুদ্ধে কঠোর ভাষায় প্রতিবাদ জানাচ্ছে। যুক্তরাষ্ট্র যুদ্ধের শুরুতে ইসরায়েলকে অর্থ ও অস্ত্র দিয়ে সমর্থন জানালেও এখন সমর্থনের ভাষা অনেকটাই নীরব। বিশ্লেষকরা বলছেন, নেতানিয়াহুর নেতৃত্ব এখন আর বিশ্বমঞ্চে গ্রহণযোগ্যতা পাচ্ছে না, বরং তার পদক্ষেপগুলো ইসরায়েলকে একঘরে করে ফেলছে। দীর্ঘমেয়াদী যুদ্ধে জড়ানো ইসরায়েলের অর্থনীতি নাজুক হয়ে পড়ছে, অভ্যন্তরীণ ব্যবসা বাণিজ্য বিপর্যস্ত, বৈদেশিক বিনিয়োগের ধস, বেড়েছে জনগণের অসন্তোষ। এমনকি ইসরায়েলের শক্তিশালী গোয়েন্দা সংস্থা মোসাদ ও সামরিক বাহিনীর একাংশ এখন যুদ্ধের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, যা অভ্যন্তরীণ অস্থিরতার স্পষ্ট ইঙ্গিত। নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। এটা শুধু তার নয়, গোটা ইসরায়েলের জন্য এক বড় কূটনৈতিক সংকট। চামড়া দিয়ে আগুন নেভানোর মতো করে তিনি গাজা যুদ্ধ চালিয়ে যাচ্ছে, যাতে নিজের বিচার ও দায় এড়াতে পারেন। কিন্তু তাতে সমস্যার সমাধান তো নয়, বরং আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েলের ভাবমূর্তি আরো নষ্ট হচ্ছে। একসময় যে যুক্তরাষ্ট্র ছিল ইসরায়েলের দৃঢ় মিত্র, আজ তা অনেকটাই বদলে গেছে। বর্তমান প্রশাসন মধ্যপ্রাচ্যে সৌদি আরব ও কাতারের সঙ্গে সম্পর্ক জোরদার করছে। নেতানিয়াহুর প্রতি আগের সমর্থন আর দৃশ্যমান নয়। এই অবস্থায় ইসরায়েলের কূটনৈতিক ভবিষ্যৎ আরো অনিশ্চিত হয়ে উঠেছে। নেতানিয়াহুর গাজা যুদ্ধের পেছনে লুকিয়ে আছে কেবল নিরাপত্তা নয়, বরং ক্ষমতা টিকিয়ে রাখার মরিয়া প্রচেষ্টা। আন্তর্জাতিক মিত্রদের দূরত্ব, অভ্যন্তরীণ প্রতিবাদ ও অর্থনৈতিক দুর্দশার ভেতর দিয়ে ইসরায়েল এক অন্ধকার ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে। ভারতকে কোণঠাসা করতে আসছে নতুন জোট, থাকছে ভারতের তিন প্রতিবেশী। দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে আবারও উত্তেজনা বাড়ছে। পাকিস্তান, চীন ও আফগানিস্তান একত্রিত হয়ে গড়তে যাচ্ছে একটি নতুন আঞ্চলিক জোট, যা ভারতের জন্য গুরুতর কূটনৈতিক চ্যালেঞ্জ তৈরি করতে পারে। বেজিংয়ে অনুষ্ঠিত এক সাম্প্রতিক ত্রিপাক্ষিক বৈঠকে এই জোটের প্রাথমিক রূপ প্রকাশ পেয়েছে। 21শে মে চীন, পাকিস্তান ও আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রীদের অংশগ্রহণে অনুষ্ঠিত এই বৈঠকে চীন, পাকিস্তান অর্থনৈতিক করিডোর আফগানিস্তানে সম্প্রসারণের বিষয়ে একমত হয় তিন দেশ। চীন প্রকাশ্যে জানায়, পাকিস্তান ও আফগানিস্তানের ভৌগোলিক অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষায় পাশে থাকবে তারা। একই বার্তা দেয় পাকিস্তানও। এদিকে তালেবান সরকারও জানিয়েছে, চীন ও পাকিস্তানের সঙ্গে তারা রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক আরো গভীর করতে চায়। বিশ্লেষকরা বলছেন, এই ঘনিষ্ঠতা ভারত পাকিস্তান উত্তেজনার প্রেক্ষাপটে ভারতকে উদ্বেগে ফেলতে বাধ্য। আরো বিস্ময়কর হলো, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার দেশে ফিরে জানান যে তারা চীন ও আফগানিস্তানের পাশাপাশি বাংলাদেশকেও নতুন এই আঞ্চলিক জোটে যুক্ত করতে চায়। পাকিস্তানের গণমাধ্যমগুলো এই খবর প্রকাশ করার পর বিষয়টি নিয়ে দক্ষিণ এশিয়ার কূটনৈতিক মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
এমন একটি জোট গঠিত হলো। ভারতের 3 প্রতিবেশী বাংলাদেশ, চীন ও পাকিস্তান একই ফ্রন্টে অবস্থান নেবে। ভৌগোলিক ও কৌশলগত দিক থেকে এটি ভারতের জন্য হবে এক বড় চ্যালেঞ্জ, বিশেষ করে যখন চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোরের তৃতীয় দেশ অন্তর্ভুক্তি ব্যাপারে ভারত আগেই আপত্তি জানিয়ে রেখেছে। পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে আগে যেসব সংঘর্ষ ও কূটনৈতিক সংকট ছিল তাও এখন চীনের মধ্যস্থতায় কাটিয়ে ওঠার পথে। দুই দেশ আবারও রাষ্ট্রদূত বিনিময়ে সম্মত হয়েছে। বিশ্লেষকদের মতে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তান, চীন ও পাকিস্তানের সঙ্গে বাংলাদেশকে অন্তর্ভুক্ত করার প্রচেষ্টা ভারতকে ঘিরে ধরার একটি কৌশল হিসেবে ব্যবহার হচ্ছে। পাকিস্তানে পানি বন্ধ হলে ভারতের পানি বন্ধ করতে পারে চীন। সাম্প্রতিক সংঘাতের পর যুদ্ধবিরতিতে পৌঁছেছে ভারত ও পাকিস্তান। এর ফলে দেশ দুটির মধ্যে সামরিক উত্তেজনা কমে এলেও পানি চুক্তি নিয়ে উভয় পক্ষের মধ্যে বিরোধ বাড়ছে। পাকিস্তান ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স ইনস্টিটিউট লাইব্রেরিতে পাকিস্তান ভারত সংঘাত শীর্ষক একটি ইন্টারেক্টিভ অধিবেশনের আয়োজন করে। পিআইআইএ এর চেয়ারপারসন ডক্টর মাসুমা হাসান সেখানে ব্যাখ্যা করেন, সাম্প্রতিক সংঘাতের বিষয়ে বিভিন্ন কণ্ঠস্বর, বিশেষ করে তরুণদের কণ্ঠস্বর শোনার প্রয়োজন ছিল। তাই তারা তাদের গবেষণা সহকারীদের সাথে কথা বলার সিদ্ধান্ত নেন, যাতে তারা তাদের মাধ্যমে চিহ্নিত সংঘাতের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতে পারেন এবং দর্শকরা যাতে সেখান থেকে বিষয়টি বুঝতে পারেন। গত 1 মাসের ঘটনাবলী তুলে ধরে তিনি আরও স্মরণ করিয়ে দেন, ভারত কিভাবে হঠাৎ করেই কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ ছাড়াই 22 এপ্রিলের পেহেলগাম হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে। ডক্টর মাসুমা বলেন, এরপর ভারত 1960 সালের সিন্ধু পানি চুক্তি স্থগিত করে এবং পাকিস্তান 1972 সালের সিমলা চুক্তি স্থগিত করে। 7 মে ভারত পাকিস্তানের বিরুদ্ধে অপারেশন সিন্দুর শুরু করে। দেশ রক্ষায় পাকিস্তান 10 মে প্রতিশোধ নেয়, যার পরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপে যুদ্ধবিরতি হয়। গবেষণা সহকারী মোহাম্মদ উসমামা ওয়াটার অ্যাসেটস অ্যান্ড রিসোর্সের শীর্ষক একটি প্রবন্ধ উপস্থাপন করেন। বলেন, ভারত যদি পাকিস্তানে পানি প্রবাহ বন্ধ করে দেয় তাহলে তার নিজস্ব উৎস অঞ্চলে প্লাবিত হওয়ার ঝুঁকিতে থাকবে। তিনি আরো বলেন, যদি তারা শুষ্ক মৌসুমে পানি বন্ধ করে দেয় তাহলে এটি আমাদের জন্য উদ্বেগের বিষয় হতে পারে, কারণ পানির প্রবাহ কম এবং সংরক্ষণ সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটি আমাদের কৃষকদের উপর প্রভাব ফেলতে পারে, যার কারণে ফলন কম হতে পারে। মোহাম্মদ উসমানের মতে ভারত পানি বন্ধ করে দিলে এর জন্য আমাদের উল্লেখযোগ্য অবকাঠামোর প্রয়োজন হবে, যা নির্মাণে বছরের পর বছর সময় লাগবে এবং বিলিয়ন বিলিয়ন ডলারও লাগবে। ভারতের সাথে সাম্প্রতিক অচলাবস্থার সময় পাকিস্তানের মিত্রদের সমর্থনের জন্য ধন্যবাদ জানাতে 4 দেশ সফরের প্রথম পর্যায়ে রোববার সন্ধ্যায় তুরস্কের ইস্তাম্বুলে পৌঁছেছেন পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। ইস্তাম্বুল বিমানবন্দরে পৌঁছালে পাকিস্তানের প্রধানমন্ত্রীকে স্বাগত জানান তুরস্কের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রী ইয়াসার গুলার। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান রোববারই শেহবাজের সঙ্গে আলোচনা করবেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তারা। তুর্কি প্রেসিডেন্টের মিডিয়া ও যোগাযোগ বিভাগের প্রধান ফাহরেদ্দিন আলতু সামাজিক মাধ্যম এক্সে জানিয়েছে, বৈঠকে এরদোয়ান শেহবাজ দ্বিপাক্ষিক সম্পর্ক, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই সহ আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। দুই নেতা তুরস্ক ও পাকিস্তানের মধ্যে প্রতিরক্ষা, অর্থনীতি, পর্যটন এবং সংস্কৃতি সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও সম্প্রসারণের বিষয়েও আলোচনা করবেন। গত সপ্তাহে যুদ্ধবিধ্বস্ত তুরস্ক অঞ্চল সফরকালে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বহনকারী একটি হেলিকপ্টার বিশাল ইউক্রেনীয় ড্রোন হামলার মধ্যে আটকা পড়েছিল। তবে রুশ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা 46টি আগত ফিক্সড উইং ড্রোন ধ্বংস করে দিতে সক্ষম হয়। রোববার বিমান প্রতিরক্ষা বিভাগের কমান্ডার ইউবি দাশকির বরাতে সংবাদ মাধ্যম আরটিএ খবর জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, এপ্রিল মাসে ইউক্রেনীয় বাহিনীর হাত থেকে রাশিয়ার তুরস্ক অঞ্চল সম্পূর্ণ মুক্ত হওয়ার পর মঙ্গলবার পুতিন প্রথমবারের মতো সেখানে ভ্রমণ করেন। সফরের সময় তিনি গভর্নর আলেকজান্ডার কিনস্টাইনের পাশাপাশি স্থানীয় পৌরসভার প্রধান এবং স্বেচ্ছাসেবকদের সাথে দেখা করেন। আজ রোববার সম্প্রচারিত রাশিয়া 1 চ্যানেলের সঙ্গে এক সাক্ষাৎকারে কমান্ডার দাশকিন জানান, পুতিন যখন সেখানে যান তখন কিয়েভ এই অঞ্চলে একটি অভূতপূর্ব ড্রোন আক্রমণ শুরু করে। রাশিয়ান বিমান প্রতিরক্ষা ব্যবস্থা 46টি আগত ফিক্সড উইং ইউএভি ধ্বংস করে দেয়। তিনি বলেন, আমি জোর দিয়ে বলতে চাই, তুরস্ক অঞ্চলের ভূখণ্ডের উপর দিয়ে সুপ্রিম কমান্ডার ইন চিফের বিমানের উড্ডয়নের সময় আক্রমণের তীব্রতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছিল।
কমান্ডার ইউরি দাশকিন আরো বলেন, ওই এলাকার বিমান প্রতিরক্ষা ইউনিটগুলো একযোগে বিমান বিধ্বংসী যুদ্ধ পরিচালনা করতে হয়েছিল এবং আকাশে প্রেসিডেন্টের হেলিকপ্টারের নিরাপত্তা নিশ্চিত করতে হয়েছিল। কাজটি ভালোভাবে সম্পন্ন হয়েছিল। ড্রোনের আক্রমণ প্রতিহত করা হয়েছিল, সমস্ত আকাশ লক্ষ্যবস্তুতে আঘাত করা হয়েছিল। মোদির পুরনো কৌশলে বাংলাদেশের বিরুদ্ধে ভারতের নতুন ষড়যন্ত্র। ভারতীয় গণমাধ্যমে সম্প্রতি একের পর এক রিপোর্টে দাবি করা হচ্ছে, বাংলাদেশ থেকে জঙ্গি অনুপ্রবেশের আশঙ্কা রয়েছে ভারতের পূর্ব সীমান্তে। এতে দিল্লিতে উদ্বেগ বাড়ছে, আর ভারত জোরদার করছে সীমান্ত, বিমানবন্দর ও জলপথের নিরাপত্তা। জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশকে ঘিরে আবারও সরব হয়েছে ভারত। গোয়েন্দা তথ্যে বলা হয়েছে, ঢাকার এক জনসভায় জেএমবি নিজেদের উপস্থিতি দেখিয়েছেন এবং হামাসের প্রতি সমর্থন জানিয়েছে। যদিও ভারতের পক্ষ থেকে এসব দাবির কোনো স্পষ্ট প্রমাণ দেওয়া হয়নি। বিশ্লেষকরা বলছেন, ভারত হয়তো কৌশলগত চাপ প্রয়োগের অংশ হিসেবে এই ধরনের তথ্য সামনে আছে, বিশেষত বাংলাদেশের আসন্ন নির্বাচনকে ঘিরে। অনেকে মনে করছেন, এই ধরনের জঙ্গি নাটক ভারতের রাজনৈতিক স্বার্থ রক্ষায় ব্যবহার হতে পারে, বিশেষত ভোট সংবেদনশীল অঞ্চল পশ্চিমবঙ্গ ও উত্তর পূর্ব ভারতে। এই প্রেক্ষাপটে প্রশ্ন উঠেছে, এটি কি নিছক নিরাপত্তা ইস্যু নাকি এর পেছনে রয়েছে বৃহত্তর কূটনৈতিক কৌশল? সবকিছু ঠিক থাকলে আগামী 27 মে মঙ্গলবার দিবাগত রাতে জাপান সফরে যাওয়ার কথা রয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের। তার সফরে বাংলাদেশকে $1 বিলিয়ন বাজেট সহায়তার ঘোষণা দিতে পারে জাপান। এছাড়া দেশটির সঙ্গে 5টি সমঝোতা স্মারক ও চুক্তি সই হতে পারে বলেও জানা গেছে, যার মধ্যে প্রতিরক্ষা খাতের সহযোগিতা বিষয়ক একটি চুক্তিও রয়েছে। দেশে চলমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় প্রধান উপদেষ্টার জাপান সফর নিয়ে কিছুটা সংখ্যা তৈরি হলেও এই প্রতিবেদন লেখা পর্যন্ত সফরটি হবে বলেই তথ্য দিয়েছে সংশ্লিষ্টরা। প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক বিশেষ দূত লুৎফি সিদ্দিকী সফরটি সমন্বয় করছেন বলে জানা গেছে। সরকারের কর্মকর্তা জানিয়েছেন, 27 মে দিবাগত রাতে টোকিওর উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন প্রধান উপদেষ্টা। তিনি আগামী 29 মে জাপানের টোকিওতে অনুষ্ঠেয় নিক্কেই ফোরামের অংশ নেবেন। পরদিন 30 মে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন ডক্টর ইউনূস। দুই শীর্ষ নেতার বৈঠকের পর 5টি সমঝোতা স্মারক ও চুক্তি সই হতে পারে, যার মধ্যে প্রতিরক্ষা খাতের সহযোগিতা নিয়ে একটি চুক্তিও রয়েছে। অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ, জ্বালানি বিডার সক্ষমতা বৃদ্ধি, জনশক্তি রপ্তানি সহ আরও একটি সমঝোতা স্মারক সই হওয়ারও কথা রয়েছে। এছাড়া সফরে কয়েকটি গুরুত্বপূর্ণ ঘোষণা আসতে পারে, যার মধ্যে বাংলাদেশকে $1 বিলিয়ন বাজেট সহায়তার ঘোষণা দিতে পারে জাপান। জানা গেছে, টোকিও সফরকালে জাপানের পররাষ্ট্রমন্ত্রী জাপান আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার প্রেসিডেন্ট, জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশনের প্রেসিডেন্ট ডক্টর ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। প্রধান উপদেষ্টা একটি বিজনেস সেমিনারে অংশ নেবেন। সেখানে তিনি জাপান থেকে বাংলাদেশে আরও বেশি বিনিয়োগের আহ্বান জানাবেন। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। ক্ষমতা হারাচ্ছেন কসাই নেতানিয়াহু, আন্তর্জাতিক মহলে বাড়ছে চাপ। ভারতকে কোণঠাসা করতে আসছে নতুন জোট, থাকছে ভারতের 3 প্রতিবেশী চীন, পাকিস্তান, আফগানিস্তান। পাকিস্তানি পানি বন্ধ হলে ভারতের পানি বন্ধ করে দেবে চীন। যুদ্ধে ভারতের বিরুদ্ধে সমর্থনের জন্য ধন্যবাদ জানাতে তুরস্ক উড়ে গেলেন খোদ পাকিস্তানের প্রধানমন্ত্রী। ইউক্রেনের ড্রোনের ছাঁকে আটকা পড়েছিল পুতিনের হেলিকপ্টার, অতঃপর যা ঘটল। মোদির পুরনো কৌশলে বাংলাদেশের বিরুদ্ধে ভারতের নতুন ষড়যন্ত্র। জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা, বাংলাদেশ পাচ্ছে $1 বিলিয়ন বাজেট সহায়তা, হতে পারে 5 সমঝোতা ও চুক্তি। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।